সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা হাসনাত। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মৌসুমী বায়ু এবং বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি, নদ নদীর পানি বাড়ায় সিলেট ও সুনামগঞ্জে ফের বন্যার পূর্বাভাস। পদ্মার ভাঙনের কবলে পাবনার সুজানগর উপজেলার ৮টি গ্রাম, নদীগর্ভে বিলীন হাজার বিঘা কৃষিজমি ও সড়ক, হুমকির মুখে অনেক অবকাঠামো। এবং ৭ বছরে আম রপ্তানি বেড়েছে ১০ গুণের বেশি। এবছর যাচ্ছে ৩৮টি দেশে। ব্যবসা আরও বাড়াতে একযোগে কাজ করছে ৩টি মন্ত্রণালয়। এবারে বিস্তারিত। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় আজ থেকে আগামী ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদ নদীর পানি বাড়ায় আগামী ৭২ ঘন্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে ফের স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সকাল থেকে সিলেটে বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিন মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ২৪ ঘন্টায় প্রায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা সহ অন্যান্য নদ নদীর পানিও বাড়ছে। তৃতীয় দফায় সিলেটের নিম্নাঞ্চলের বাসিন্দারা আবারও বন্যার কবলে পড়তে যাচ্ছে। কয়েকদিন আগে বন্যা আইয়া গেছে, এখন যদি আবার এই সময় এলাকান মানে পানি আয় তাইলে তো আমরা কয়ে যাই কোন স্থানে যাই আসলে চিন্তা করি ভাইরাম না। খুব বয়ে আতঙ্কে কাজ করে আর কি মনের ভিতরে। বন্যার পানির মাঝে দুইবার আমরা মনোরকা পানি হয়েছে, আশ্রয়খণ্ড দৌড়িয়ে আইছি। বাচ্চা কাচ্চা লিয়ে আবার বারবার আশ্রয়খণ্ড যাওয়া, আমরা বিরাট ক্ষতিগ্রস্ত। সব জায়গায় আমাদের টিম রয়েছে। কোনো মানুষ যদি তাৎক্ষণিক বিপদে পড়ে উদ্ধার কার্যক্রমে আমি নিজেও যাই, আমাদের মেম্বারগণও আছেন। আর আমাদের যদি স্থানীয়রা, আমাদের মোবাইল নাম্বার রয়েছে, আমাদের প্রত্যেকটা জায়গায় নৌকা রয়েছে যারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য, যাতে আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা তাদেরকে উদ্ধার কার্যক্রম সহ যদি খাদ্যের অভাব পড়ে আমরা শুকনো খাবারও আমাদের প্রতি ঘরে ঘরে নিয়ে দেওয়ার মতো আমাদের এখনও প্রস্তুতি আছে। সুনামগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাড়ছে নদ নদীর পানি, রয়েছে স্বল্পমেয়াদী বন্যার সতর্কতা। আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী ৫ দিন দেশের ৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টিপাতের কারণে আমরা ভারী বর্ষণের একটি সতর্কবার্তা দিয়েছি ৭২ ঘন্টার জন্য, এবং সমুদ্র বন্দরসমূহকে আমরা ৩ নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে দেখে যেতে বলেছি, কারণ টোটাল উপকূলীয় এলাকা এবং উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং তা অব্যাহত রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি স্থিতিশীল থাকলেও পদ্মা, সুরমা ও কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি ৪৭টি পয়েন্টে বৃদ্ধি পাচ্ছে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। সিলেট থেকে বন্যা পরিস্থিতির খবর জানিয়েছেন স্টাফ রিপোর্টার শুভ্র দাস। বন্যার পর সিলেটে যখন বানের পানি নামতে শুরু করছে তখনই কিন্তু আবহাওয়া অফিসের প্রায় ৩২ ঘন্টার যে আবহাওয়া পূর্বাভাস, ভারী বৃষ্টিপাত এবং মাঝারি বৃষ্টিপাতের যে একটা পূর্বাভাস, সিলেটে কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে বৃষ্টিপাত শুরু হয়েছে। তো এই বৃষ্টিপাত শুরু হওয়ার কারণে সিলেটের যে বন্যা কবলিত এলাকার মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা বলছেন যেহেতু এই চলতি মাসে এবং মে মাসে 2টি বন্যা তারা দেখেছেন, তো এখন আবার যে আবহাওয়া অফিসে যে ভারী বৃষ্টিপাত এবং মাঝারি বৃষ্টিপাতের যে পূর্বাভাস সেটি তাদেরকে আতঙ্কিত করছেন। আমরা বানবাসী যারা এখনও কিন্তু উপজেলার অনেক জায়গায় কিন্তু নিম্নাঞ্চলে পানিবন্দী মানুষ আছেন, তারা বলছেন এই আবহাওয়া অফিসের এই 3 দিনের ভারী বর্ষণের যে সংবাদটি তাদেরকে আতঙ্কিত করছে। তারা এরই মধ্যে বসত বাড়িতে যেসব আসবাবপত্র নিচু স্থানে আছে তারা উঁচু স্থানে তুলে রাখার চেষ্টা করছেন। পাশাপাশি কিন্তু উপজেলা প্রশাসনও কিন্তু এই আবহাওয়ার যে পূর্বাভাসের খবরে তারাও কিন্তু তৎপর রয়েছে। এবারে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। পানি বাড়ার সাথে সাথে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া এবং নাজিরগঞ্জ ইউনিয়নের ৮টি গ্রাম। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে এইসব গ্রামের প্রায় ১০০০ বিঘা কৃষিজমি ও কাঁচা সড়ক। হুমকিতে শত শত ঘরবাড়ি সহ অনেক অবকাঠামো। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট।
সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম ডিগ্রির চর, যেখানে একসময় ছিল হাজার বিঘা বিস্তীর্ণ সবুজ ফসলের ক্ষেত, ছিল কাঁচা সড়ক সহ ঘরবাড়ি, যার কোনো কিছুই এখন আর অবশিষ্ট নেই। সবকিছুই নদীগর্ভে। গত 10 বছর ধরে ভাঙন অব্যাহত থাকলেও এবারের ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। নদীগর্ভে বাদামি ক্ষেত, তিল ক্ষেত, বেগুনি ক্ষেত নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমার নির্দিষ্ট জমি ছিল, ওই যে আমার সে সবই চলে গেছে, সেটাতে নাই। এই গেলে বাকি চষি খাই তো অনেক দিন, তা তো 2 গেলে এন্টি গেছেই। আজ 20 দিন আগেও আমি এক মেলা দূর মনে হয় মেলা দূর থেকে আমি গাছ অগাছা কাটিছি, বুঝছেন, কিচ্ছু নাই, সব ভেঙে গেছে। এক গ্রামের মতোই পদ্মার ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে মালিফা, ইন্দ্রজিৎপুর, নয়াগ্রাম, ফকিরপুর, মোহনপুর, গোপালপুর, শ্যামপুর, কালিকাপুর ও গোয়ারিয়া। সব আমাদের সব ভাঙিয়ে আছে, বাচ্চা গেছে। এলাকার লোক বাবু আর খাওয়ার কায়দা নাই, আবাদ করবি কি? আছে একটু ভাঙি চুরি গেলি পারি, এদের খাওয়া দাওয়া বন্ধ। মোটামুটি পাহি 15 নদীর মাঝখানে ছিল আর কি, এটা তো নদীর বেদনে পড়ে গেছে। এইভাবে যদি ভাঙে তাহলে যে এই নদীর পাড়ে যে চরগুলো আছে এরা অচিরেই বিলীন হয়ে যাবে। স্থানীয়রা জানান, পানি বৃদ্ধির সাথে সাথে গত 15 দিন ধরে বেড়েছে ভাঙনের তীব্রতা। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বিস্তীর্ণ ফসলের ক্ষেত। এই গর্ভে অনেক জমি আছে, সবই নদীর ভিতরেই, তাতে 60-80 বিঘে এইরকম। মালিফা, ইন্দ্রজিৎপুর, নয়াগ্রাম, রায়পুর, মোহনপুর, গোপালপুর, হাসামপুর, বরকাপুর, কালিকাপুর, এই মৌজাগুলো নদীর উপর, নদীর পাড়ের উপর প্রতিষ্ঠিত। এগুলো ভাঙতে ভাঙতে প্রায় শেষের দিকে। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাও ভাঙনের ভয়াবহতার কথা স্বীকার করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট সকলে মিলে আমরা নিয়মিত পরিদর্শন করছি। আমরা এই জায়গাটায় সর্বোচ্চ সতর্কতার সাথে নজরদারি করছি। তো এটা নিয়ে আমরা ইতিমধ্যে সরকারের সর্বোচ্চ মহলকে এই বিষয়টা অবহিত করেছি। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। বিশ্বের 38টি দেশে আম রপ্তানি হচ্ছে। 7 বছরে রপ্তানির পরিমাণ বেড়েছে 10 গুণেরও বেশি। তা আরও বাড়াতে একযোগে কাজ করছে কৃষি, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে ডাবলু কুমার ঘোষের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিদেশে সম্প্রসারিত হচ্ছে আমের বাজার। এবছর বাংলাদেশ থেকে বিশ্বের 38টি দেশে আম রপ্তানি হচ্ছে। গত বছর হয়েছিল 34টি দেশে, এর আগের বছর 28টি দেশে। বিদেশে আমের বাজার বাড়াতে সম্প্রতি বিদেশি রাষ্ট্রদূতদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচলে আমের বাগান পরিদর্শন করেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এ সময় তারা জানান, রপ্তানি বাড়াতে উত্তম কৃষি চর্চা পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। নিরাপদ আম উৎপাদন কার্যক্রম দেখে সন্তোষ জানান রাষ্ট্রদূতরা। বিদেশি বন্ধু যারা আছেন, বন্ধু রাষ্ট্র যারা আছেন, তারা এখানে আসার সুযোগ হয়েছে এবং তারা দেখেই তারাই সুপারিশ করবেন, রেকমেন্ড করবেন কোন আমটা তাদের দেশে যাবে। তারা এই সুপারিশের ভিত্তিতে আমাদের রপ্তানি আরও বৃদ্ধি পাবে। বিদেশে আমের ব্র্যান্ডিং করতে কাজ করছে কৃষি, বাণিজ্য ও পররাষ্ট্র, এই 3 মন্ত্রণালয়। পণ্যটি রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। আম যখন বাইরে প্রচার হবে, আমের যখন সুনাম হবে, আপনাদের এলাকার হবে, কৃষির হবে। সো আমরা কৃষি এবং বাণিজ্য, সেই সাথে পররাষ্ট্র, 3টা মন্ত্রণালয় সমন্বয় করে এই ব্র্যান্ডিংটার শুরু করেছি। রপ্তানির জন্য আমের গুণগত মান ঠিক রাখতে মাঠ পর্যায়ে কাজ করছে স্থানীয় কৃষি অধিদপ্তর ও আম চাষিরা। সরকারের একটা নীতিমালা করা হয় আম রপ্তানির বিষয়ে এবং প্রকৃত উৎপাদকের কাছ থেকে আমটা নেওয়া হয়, তাহলে আমরা আরও বেশি উপকৃত হব। সহজ উপায়ে আমরা আমকে রপ্তানি করতে পারি, এই উদ্যোক্তাদেরকে কীভাবে সহায়তা করতে পারি, এটি আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। আমরা আশা করি এর ফলে একটা ভালো একটা সুফল পাবো। এই আমটা পুরোটাই বিদেশে রপ্তানি হবে আগামীতে। এইভাবে চাষ পদ্ধতির মাধ্যমে আমাদের কৃষকরা, আমরা সহ চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে সারা দেশের আম দেশের বাইরে রপ্তানি হবে। এবছর আম রপ্তানি হবে প্রায় 3000 টন। গেল বছর হয়েছিল 2700 টন। আর 2017-18 সালে 332 টন আম রপ্তানি হয়েছিল। সব মিলিয়ে গেল 7 বছরে রপ্তানি বেড়েছে 10 গুণেরও বেশি। মাছরাঙা নিউজ ডেস্ক। দেশের 36,000 চরাঞ্চলে আমার চর আমার পল্লী গঠন করা হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের মাধ্যমে এই কাজ বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ।
সকালে রংপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের 7 তলা বিশিষ্ট শতরঞ্জি ও পাট পণ্যের প্রদর্শনী এবং বিক্রয় কেন্দ্রের উদ্বোধন শেষে তিনি একথা জানান। পরে প্রতিমন্ত্রী ভবনটি ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে মত বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোসাম্মদ শাহনারা খাতুন, পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আব্দুল গফফার খান এবং জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান সহ বিআরডিবির কর্মকর্তারা। সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার, মাদক চোরাচালান বন্ধে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফ এর ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় ভারতের পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক কমল রাওয়াতকে সীমান্তের শূন্য রেখায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ। পরে সেখানে অবস্থিত বিজিবির চেকপোস্টে এক বৈঠকে মিলিত হন তারা। বৈঠকে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। সীমান্তের শান্তি শৃঙ্খলা রক্ষায়, সীমান্তে হত্যা, নারী ও শিশু পাচার, মাদক চোরাচালান বন্ধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এইসব ইস্যুতে উভয় ব্যাটালিয়নের অধিনায়করা একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হন। নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য গত 5 দিন ধরে বন্ধ রয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন। পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, 1.5 বছরের বেশি সময় ধরে বিরতিহীনভাবে চলায় বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটটি বন্ধ রেখে নিয়মিত রক্ষণাবেক্ষণের আওতায় নেওয়া হয়েছে। গত 24শে জুন থেকে বন্ধ রয়েছে 1 নম্বর ইউনিটটির উৎপাদন। বর্তমানে এই কেন্দ্রের 2 নম্বর ইউনিট থেকে উৎপন্ন 622 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। 622 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশে বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে। বন্ধ ইউনিট শীঘ্রই চালু হবে বলে আশা প্রকাশ করেছেন শাহ আব্দুল হাসিব। এটা প্রায় 1.5 বছর ধরে একটানা চলতেছে। এই জন্য ছোটখাটো একটু মেনটেনেন্স করে ওটাকে আবার ঠিক করতে হয়। 24 তারিখে আমাদের একটা ইউনিট আমরা শাটডাউনে নিচ্ছি শিডিউল মেনটেনেন্সের জন্য। আমরা 1 তারিখ 2 তারিখ ইনশাল্লাহ আবার যে ইউনিটটা শাটডাউন নিচ্ছে ওই ইউনিটটাকে আবার চালু করব। বিএনপি নেতারা সমঝোতা স্মারক আর চুক্তি সইয়ের মধ্যে পার্থক্য না বুঝেই নানাভাবে মিথ্যা কথা বলে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন। মন্ত্রী জানান, সরকার জনগণের উন্নয়ন ও অর্থনৈতিক স্বার্থেই শুধু ভারত নয়, নেপাল ও ভুটানের সাথেও কানেক্টিভিটি বাড়াতে চায়। বিএনপি এটি নিয়েও বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ. সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম সহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। চুক্তি আর সমঝোতা স্মারকের মধ্যে কেন পার্থক্য বুঝতে পারছেন না, সেটি আমার বোধগম্য নয়। এবং সমস্ত সমঝোতা স্মারক দেশের স্বার্থেই করা হয়েছে। আমরা কানেক্টিভিটি বাড়াতে চাচ্ছি এবং সেই কানেক্টিভিটির সাথে আমরা নেপাল এবং ভুটানকেও যুক্ত করতে চাই। এটি এই অঞ্চলের মানুষের উন্নয়নের স্বার্থে, অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থেই আমরা এটি করতে চাই। কিন্তু বিএনপি সেটি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। বান্দরবান জেলা কারাগার থেকে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর 30 সদস্যকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। সকালে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে KNF সদস্যদের বান্দরবান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বান্দরবান জেলা কারাগারের জেলার মোহাম্মদ জান্নাতুল ফারহাদ জানান, বান্দরবান জেলা কারাগারে স্থান সংকুলান না হওয়ায় KNF সদস্যদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত 11 জুন 16 নারী সহ আরও 31 KNF সদস্যকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল বলে জানান তিনি। তামাক চাষের ক্ষতি থেকে মুক্ত করে চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে 3 পার্বত্য জেলার 22,380 জন চাষিকে ইক্ষু চাষে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট অফিসের সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য এলাকায় ইক্ষু ও সাথী ফসল চাষ এবং গুড় উৎপাদনের গুরুত্ব নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, পার্বত্য জেলা থেকে ক্ষতিকর তামাক দূরীকরণের মাধ্যমে ইক্ষুর সাথে বিভিন্ন সাথী ফসল চাষ বাড়িয়ে কৃষিতে ব্যাপক উন্নয়ন করা সম্ভব এবং এতে লাভবান বেশি হওয়া যাবে বলে তাদের মত।
কুষ্টিয়ায় লালন অনুসারী বৃদ্ধার বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে। শুক্রবার সদর উপজেলা টাকিমারা গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, লালন অনুসারী স্বামী প্রয়াত গাজীর ফকিরের স্ত্রী চায়না বেগম স্বামীর কবরের পাশে ঘর তুলে বসবাস করে আসছিল। সেই ঘরই ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী। তুমি মেয়ে মানুষ এখানে ঘর তুলছো কেন? এখানে তুমি থাকতে পারো? আমি বলি না, আমার স্বামী বলে গেছে আমার কব্বরে পার বুক থাকা দুপুর হাফের থাকবা, আমি তাই থাকবো, তোমার কি সমস্যা আছে? আমার স্বামীর উপরে আমি যা খুশি তাই করি। ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে অনেকটাই সক্ষম থাইল্যান্ডে জন্মানো ইনসুলিন প্লান্ট বা কোস্টাস ইগনাস গাছের বাণিজ্যিক চাষ শুরু হয়েছে যশোরে। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ইনসুলিন প্ল্যান্ট বা কোস্টাস ইগনাস গাছটি কোস্টালিয়া গোষ্ঠীর কৃষি বিভাগের তথ্যানুযায়ী এই গাছের পাতা বা পাতার থেকে তৈরি নির্যাস নিয়মিত খেলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে পারে। এক কথায় কোরোসোলিক অ্যাসিড, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ডায়াবেটিস নিয়ন্ত্রণে মহা ঔষধ এই গাছটি। এর গুণাগুণের কথা বিভিন্ন মাধ্যমে জেনে 2006 সালে মামার সহযোগিতায় থাইল্যান্ড থেকে গাছটির একটি চারা সংগ্রহ করে নিজের গড়ে তোলা 6 শতাধিক প্রজাতির ঔষধি বৃক্ষের নার্সারিতে রোপণ করেন যশোর জেলার সদরের চূড়ামন কাঠি চাতিয়ানতলা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য কবির হোসেন খন্দকার। এরপর পরিবারের সদস্য সহ বেশ কয়েকজনকে পাতা খাওয়ানোর পর ডায়াবেটিস নিয়ন্ত্রণের সুফল পাওয়া যায়। বর্তমানে তার বাগানে ইনসুলিন প্ল্যান্টের লক্ষাধিক চারা তৈরি করে তা বিক্রি করছেন। স্বল্প খরচে পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত চিকিৎসার জন্য এর কোনো বিকল্প নেই তো, এবং বাণিজ্যিক সম্ভাবনা এর ব্যাপক। ইনসুলিন প্ল্যান্ট গাছটা নিয়ে আপনারা ব্যাপকভাবে গবেষণা করেন যাতে বাংলার জনগণ স্বল্প খরচে ডায়াবেটিসের উন্নত চিকিৎসা করতে পারে। ইনসুলিন প্ল্যান্ট গাছ চাষে জৈব সার ও পানি ছাড়া তেমন একটা পরিচর্যার প্রয়োজন পড়ে না বলে জানান শ্রমিকরা। তাছাড়া কবির হোসেনের গড়ে তোলা ঔষধি বৃক্ষের নার্সারিতে কর্মসংস্থান হয়েছে 1.5 শতাধিক বেকার যুবকের। আমাদের মতো অনেকে বেকারত্ব যারা ছিল তারা এখানে কাজ করে নিজেদের সংসার চালায়। এদিকে বিভিন্ন মাধ্যমে ইনসুলিন প্ল্যান্ট গাছের গুণাগুণের খবর ছড়িয়ে পড়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে চারা সংগ্রহ করতে ছুটে আসছেন কবিরের নার্সারিতে। অনেকে এর বাণিজ্যিক সম্ভাবনা দেখে চাষের কথাও জানিয়েছেন। আমরাও খাইছি এই ইনসুলিন প্ল্যান্ট, খাইয়ে আমরা উপকার করেছি, আমরাও নিতে আইছি এই চারাগুলো। চিকিৎসকরাও কোস্টাস ইগনাস গাছটি মানব শরীরে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে পারে বলে মত প্রকাশ করেন। তবে এর পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ম মেনে এটি ব্যবহারের পরামর্শ তাদের। এই পাতার ডোজ এবং প্রতিদিন কয়বার খেতে হবে, কি পরিমাণ খেতে হবে, এই জিনিসগুলি অবশ্যই একজন বিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই খাওয়া উচিত। কৃষি বিভাগ জানায় ইনসুলিন প্ল্যান্টের বাণিজ্যিক চাষ শুরু হয়েছে যশোরে। বাড়িতে টবে এটি চাষ করে পরীক্ষাও করা যেতে পারে। তাছাড়া এই গাছ চাষের যথেষ্ট বাণিজ্যিক সম্ভাবনার কথাও বলেন এই কৃষি গবেষক। এই পাতার নির্যাস যদি ডায়াবেটিস রোগীরা খায় তবে তার রক্তে গ্লুকোজের পরিমাণ আসলে নিয়ন্ত্রণে রাখতে পারে বা কমিয়ে রাখতে পারে। পাথরকুচি গাছের মতোই কাণ্ড থেকেই চারা গজায় ইনসুলিন প্ল্যান্ট গাছটির, যার প্রতিটি চারা মান বেঁধে 500 থেকে 1000 টাকায় বিক্রি হয়ে থাকে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। বাংলাদেশ ভারত ব্যবসার ক্ষেত্র সম্প্রসারণ এবং সম্ভাবনা নিয়ে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে ময়মনসিংহে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন গুয়াহাটির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বন্দর দিয়ে পাথর, কয়লা ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী আমদানি রপ্তানির সম্ভাবনা এবং সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। এছাড়াও দুই দেশের আমদানি রপ্তানিতে প্রতিবন্ধকতাগুলো সহজ করার বিষয়েও আলোচনা হয়। যশোরে পেঁয়াজের দাম বাড়লেও কমেছে দিনাজপুরের হিলিতে। যশোরে হিলিতে একদিনের ব্যবধানে প্রকারভেদে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 30 টাকা পর্যন্ত। গতকালও খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ 70 থেকে 75 টাকা বিক্রি হলেও তা আজ বিক্রি হচ্ছে 100 টাকায়। এদিকে সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশি পেঁয়াজের দাম কমেছে কেজিতে 5 টাকা। 2 দিন আগে প্রতি কেজি দেশি পেঁয়াজ 90 টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে 85 টাকায় বিক্রি হচ্ছে।
চট্টগ্রাম, চুয়াডাঙ্গা এবং গাজীপুরে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে ফকিরহাটে সড়ক বিভাজকে ধাক্কা লেগে বাস উল্টে নিহত হয়েছেন এক নারী যাত্রী। আহত হয়েছেন অন্তত 5 জন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগরে পৃথক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। গাজীপুরের শ্রীপুরে চাচার মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফেরার পথে প্রাইভেট কারের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ভাতিজা মামুন মারা গেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় অদ্বৈত মল্ল বর্মন স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্রের আয়োজনে বর্ষামঙ্গল কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, কবিতা মানুষের প্রাণের স্পন্দন। অনুষ্ঠান উদ্বোধন করেন পৌর মেয়র নায়ের কবির। অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব কবি শাহ মোহাম্মদ সানাউল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য কবি আসাদ মান্নান। খাগড়াছড়িতে আজ 2টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, প্রতিটি স্টেডিয়ামের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 6,23,97,000 টাকা। প্রতিটির নির্মাণ কাজ 9 মাসের মধ্যে শেষ হবে। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের 2 জন যুগ্ম সচিব কাজী মোখলেসুর রহমান এবং মাহবুব মোর্শেদ সোহেল এবং খাগড়াছড়ির জেলা প্রশাসক শহীদুজ্জামান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নোয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024-এ চ্যাম্পিয়ন হয়েছে মাইজদি পাবলিক কলেজ। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলার নির্ধারিত সময়ে কোনো পক্ষই গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে মাইজদি পাবলিক কলেজ 7-6 গোলে কবিরহাট সরকারি কলেজকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী এবং পরাজিত দলের হাতে ট্রফি এবং প্রাইজ মানি তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এবং জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন সহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি। নদ নদীর পানি বাড়ায় সিলেট ও সুনামগঞ্জে ফের বন্যার পূর্বাভাস। পদ্মার ভাঙনের কবলে পাবনার সুজানগর উপজেলার 8 গ্রাম। নদীগর্ভে বিলীন 1000 বিঘা কৃষিজমি ও সড়ক। হুমকির মুখে অনেক অবকাঠামো। এবং 7 বছরে আম রপ্তানি বেড়েছে 10 গুণেরও বেশি। এবছর যাচ্ছে 38টি দেশে। ব্যবসা আরও বাড়াতে একযোগে কাজ করছে 3 মন্ত্রণালয়। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।